আওয়ামী লীগ নির্বাচনে আসলে আওয়ামী লীগ জিতবে, এবং ওনাদের কাছে সেই হিসাবটা আছে। এক মিনিট, একটা প্রশ্ন করে দেয়, তারা না বলতেছে আওয়ামী লীগ দেশে নাই, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ শেষ 10 বছর আওয়ামী লীগ আসবে না, 20 বছর আসবে না, পতিত স্বৈরাচার আর কোনোদিন ফিরে না, তাহলে কেন আওয়ামী লীগকে তাদের এত ভয়, প্রচন্ড ভয়ে এরা পালিয়ে যেতে চাচ্ছে? কারণ এরা জানে মুক্তিযুদ্ধের পক্ষে এখন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা হচ্ছে বিপক্ষের শক্তি। এখন আওয়ামী লীগ পার্টি জামাত এগুলো শব্দ মানুষ উচ্চারণ করতেছে না। অনেকেই মনে করে, বা যারা শুধু আমরা না, আমরা যারা আলোচক সমালোচক বা আরো যারা আমাদের চেয়ে বিজ্ঞ বুদ্ধিজীবী আছেন, শুধু তারা না, বাংলাদেশের অনেক জনগণ এখন, সাধারণ জনগণ এখন মনে করতেছে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, মানে তারা বলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, আসলে মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষের শক্তি, এরকম একটা অবস্থান আসছে এবং তারা পালিয়ে যেতে চাচ্ছে। আপনি আরেকটা জিনিস তো ভুলে গেছেন, মনে করে দিই আমি, আপনি সুন্দর বলেছেন যে তিনি শুধু 666 কোটি টাকা না, 2029 সাল পর্যন্ত তার খাজনা মাফ করে নিয়েছে। এত বড় বদমাইশ এই লোকটা। যাই হোক, এই যে আবার ডক্টর যার নাম বললেন মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, তিনি ভয় পাচ্ছেন কেন জানেন? জানে যে এখন যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, তাই তিনি তো পালিয়েও যেতে পারবেন না, কারণ নির্বাচনের পালিয়ে যেতে পারবেন না, কারণ নির্বাচনের দিন পর্যন্ত তাকে থাকতে হবে, আর নির্বাচন হলে ওই দিন রাতে ফ্লাইট চলবে না, সব ফ্লাইট বন্ধ থাকবে, এটা সবাই জানে। কারণ বাংলাদেশের আমলারা অতিষ্ঠ হয়ে গেছে এই কচিকাঁচা বাচ্চাদের। আপনি দেখেন, এই যে আপনার যে বয়স, আমি যদি আপনার সামনে বেয়াদবি করি খারাপ লাগবে, সে জায়গায় যদি আমার হাঁটুর বয়সী বাচ্চা কাচ্চারা আপনার সাথে বেয়াদবি করে, তারপর আপনি যদি একটা বড় পদে থাকেন, সেখানে তো এটা ভালোভাবে মেনে নিবে না। আর আমলারা অবশ্যই বাংলাদেশ সেনা শাসন পছন্দ করতেছে না। আর আমার কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনী এখন আর থাকতে চাচ্ছে না, তারা বেড়াকে ফিরে যেতে চাচ্ছে। তাই খোদ সেনাবাহিনীর লোকই বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেছে। আর ইনক্লুসিভ নির্বাচন হলে, আমি জানি, আপনিও জানেন, সবাই জানে, এই মুহূর্তে ইনক্লুসিভ নির্বাচন, এরা তো বলতেছে নৌকা মার্কা নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। আমি বলছি শুধু স্বতন্ত্র ইলেকশন করতে দেন না, কিভাবে নৌকা মার্কার লোক পার হয়ে আসে? আর নৌকা মার্কা যদি থাকে, অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে আমার একটা ধারণা, যেটা আমি আগেও বলেছি এখনো বলি, একবার ঠিক কথা, যে এমন সামনের বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে তিনি যখন ফিরে আসবেন, আমি ভবিষ্যৎবাণী করে রেখেছি, এটা আমি 2-3 মাস যাবতে বলতেছি, যে যদি তিনি জীবিত থাকেন, কোন মানুষের মৃত্যুর তো গ্যারান্টি নেই, অসুস্থ হয়ে মারা যেতে পারেন, তিনি জীবিত থাকলে এই বাংলাদেশে সর্বকালের সর্বোচ্চ জনতার মাঝে তাকে রিসিপশন দেওয়া হবে। তাকে ঢাকা বিমানবন্দরে রিসিপশন দেওয়া সম্ভব না, সরোয়ার দিতেও সম্ভব না, কারণ এই জায়গা নেই। তাকে দিতে হবে ওই যে তাবলিগ, যেখানে 50 থেকে 60 লক্ষ লোক জমায়েত হয় টঙ্গী ময়দানে। আমি ভবিষ্যৎবাণী করেছি তিনি সেখানে আসবেন, হতে পারে তিনি প্রধানমন্ত্রী হয়ে আসবেন, হতে পারে তিনি বিপ্লবী সরকারের প্রধান হয়ে আসবেন, হতে পারে তিনি জননেত্রী হয়ে আসবেন, আমি জানি না কিভাবে। তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, এত বড় সংবর্ধনা এই বাংলার ইতিহাসে সকল অতীত রেকর্ড ভেঙে ফেলবে। কারণ আপনি জায়গা দিতে পারবেন, আপনি 50 লক্ষ লোক কোথাও, বাংলাদেশ এয়ারপোর্ট আপনি কোথায় জায়গা দিবেন? পারবেন না, এত মানুষ হবে। এরা জানেই না যে তারা এত অত্যাচার করেছে বাংলাদেশের জনগণের সাথে, এত এত মানুষের এত সম্ভ্রম হানি ঘটিয়েছে, এত এত মানুষ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, শিক্ষা নাই, দীক্ষা নাই, মানুষের ঘরে খাবার নাই, সম্ভ্রম হানি, আইন আদালতে বিচার নাই। এগুলো বাংলাদেশের, এই যে অনেকে বলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেন মাপ চায় না, আমি বলেছি যে বাংলাদেশের জনগণ তাদের মাফ করে দিয়েছে মাপ চাওয়ার আগে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনা বিহীন, আওয়ামী লীগ বিহীন বা মুক্তিযুদ্ধের সরকার বিহীন হলে কি হয়, যেটা আপনি উদাহরণ দিলেন, যে 1 বছরে জাম করে ঋণ খেলাপি, মানে মুদ্রাস্ফীতি সেখানে বা ঋণ খেলাপি সেখানে ডাবল হয়ে গেছে। এখনো 1 লক্ষ কোটি, আপনি 90,000 বলছেন, ওটা 1 লক্ষ কোটি টাকা প্লাস শেয়ার বাজার থেকে মেরে নিয়ে গেছে। আমি দিয়েছিলাম যে এই শেয়ার বাজারে 80% লোক এই দরবেশ বলে গালি দিত এই সালমান রহমানকে, আওয়ামী লীগ সরকারকে বলতো লুটেরা। এখন তো আওয়ামী লীগ সরকার নাই। আপনি দেখেন সাগররুনি হত্যা মামলার আজ পর্যন্ত সবাই বলছে আওয়ামী লীগকে দোষে, এখন তো সাগররুনি হত্যা মামলা রায় এখনো কেন পেছানো হয়? এখন তো আওয়ামী লীগ নাই। আপনি দেখেন এখন বাংলাদেশে যা যা ঘটতেছে, বাংলাদেশের জনগণ অতিষ্ঠ। আজকে একজন আমাকে বললো যে বাংলাদেশে যদি 3 লক্ষ লোক এই মুহূর্তে মাঠে নামে, বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণ এমনি মাঠে নামবে যদি আওয়ামী লীগের কর্মী নামে। এমন একটা দেশের পরিস্থিতি এই মুহূর্তে হয়ে আছে। আর এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি তো কথা বলি অনেকের সাথে, তারা এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সাধারণ জনগণ, সবার কথা বলি নাই, বাংলাদেশে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জনতা,
সাধারণ ছাত্র এরা এখন আওয়ামী লীগের পক্ষে, এরা চাচ্ছে এই সরকার পরিবর্তন হোক, আমলারা চাচ্ছে এর পরিবর্তন হোক, এমনকি পুলিশ প্রশাসনের 90% লোক চাচ্ছে এটা পরিবর্তন হোক, সেনাবাহিনীও ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে। তাহলে কি তারা পালিয়ে যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে চাচ্ছে কিনা, এই ব্যাপারে যদি আপনি দুই এক মিনিট বলতেন। একেবারে সত্য কথা, একেবারে সত্য কথা। কারণ আপনি চিন্তা করেন, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চিন্তা করতেছে। আজকে দেখলাম এর বিরুদ্ধে জিএম কাদের সহ 18 জনের বিরুদ্ধে হত্যা মামলা করছে, ওই যে আপনার মানে গণ অধিকারের পরিষদ নুরুকে দিয়া মামলা করাইছে। চিন্তা মানে কে মারলো, কার বিরুদ্ধে মামলা হয়, তাদের তাদের ইয়েটা কি, ভয়টা কি? তাদের ভয়টা হলো যে যদি জাতীয় পার্টি, আওয়ামী লীগ নাই মনে করেন, জাতীয় পার্টি যদি নির্বাচন করে, আওয়ামী লীগ যদি বলে যে ওই নাঙ্গলে ভোট দাও, ওই নাঙ্গল হয়ে যাবে, তাদের ভয়টা ওইখানে এখানে চলে আসছে। আমরা না ভয়, ভয় কিন্তু ওরা পাচ্ছে। আপনি যেটা বলছেন শেখ হাসিনা, আপনি আমরা তো মানে আপনি তো বাংলাদেশের বাইরে আছেন, আমরা যারা আছেন গ্রামের দিকে যান, যেখানে যান, শহরে যান, গ্রামে যান, রাস্তায় বাইরে হন, ঘর থেকে বাইরে হন, আপনি শেখ হাসিনা ছাড়া কিছু দেখবেন না। শেখ হাসিনা ছাড়া আকাশে যান, আকাশে তো সেই শেখ হাসিনা আছে, স্যাটেলাইট আছে। আপনি সমুদ্রে যান, সেখানে শেখ হাসিনা আছে। আপনি যেখানে যান, হোয়ারএভার ইউ গো ইউ উইল গেট ফাইন্ড শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া কিচ্ছু পাবেন না আপনি। ওনারা কিচ্ছু এই পর্যন্ত কিছুই করতে পারে না। এই যে আপনার ইয়ের কথা, কেনার কথা বলছে আপনার ওই যে মানে বোয়িং, উনি চুক্তি করছে ইয়ার সাথে, আপনার ওই এয়ারবাস কোম্পানি, মানে ফ্রান্সের প্রেসিডেন্ট আসি ঘুরে গেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এসে ঘুরে গেছে, এবং তারা বলছে একটা এভিয়েশন ইউনিভার্সিটি করে দিবে। এভিয়েশন ইউনিভার্সিটি, আমাদের এখানে দক্ষ লোক সৃষ্টি হবে। শেখ হাসিনা তো বিষয়টা ছিল, শেখ হাসিনা লাভ দি কান্ট্রি, বঙ্গবন্ধুর মতো তার দেশটাকে ভালোবাসছে, এবং তার একটা ভিশন ছিল। এই যে মাতার বাড়ি সিপোর্টটা ইন্ডিয়া চাইছে, আমেরিকা চাইছে, চায়না চাইছে, রাশিয়া চাইছে, কাউকে দেয় নাই। উনি কাকে দিল? জাপানকে দিছে। জাপানকে কেন দিছে? জাপানের একটা পলিসি আছে, তারা কারো ইন্টারনাল পলিটিক্সে তারা হস্তক্ষেপ করে না। এখন আপনি দেখেন, এই যে আমরা থার্ড টার্মিনালটা করলো, থার্ড টার্মিনালে এখন জাপান কি করছে? জাপানের তো এখানে তারা করছে কথা ইয়া ছিল 3 বছর তারা এটাকে অপারেট করিয়া তারপর যাবে। তারা এখন ডিনাই করছে, তারা এটা করবে না। তাইলে কোথায় নিয়ে গেছে আপনার? আজকে আপনার যারা মানে আপনার আমি মাঝে মাঝে আমরা ওই যে মাগো 4টা ভাত দেন আছেন, আমাদের গ্রামে তো ইয়ে ছিল, শহরেও মাঝে মাঝে আসতো মাগো 4টা ভাত দেন। এটা ভুলে গেছে বাংলাদেশের মানুষ। এখন আবার শুরু হয়েছে ভাই, আবার শুরু হয়ে গেছে, এটা আবার শুরু হয়ে গেছে। এবং এটা যেহেতু মাত্র 1 বছর, তো এখন শেখ হাসিনা যে প্রজেক্ট গুলো রেখে গেছে, শেখ হাসিনা গভর্নমেন্ট যে প্রজেক্ট গুলো রেখে গেছে, ওগুলার উন্নয়নের কাজগুলো এখনো চলতেছে। এটা যখন স্টপ হয়ে যাবে, তখন দেখেন না হাহাকার কিভাবে শুরু হয়। তখন ইয়া হবে, এই ভারতের যে আপনার ইয়েটা মানে বলতেছে না, আমরা ভারতের কাছে বিক্রি করে দিছি। এখন ভারত একতরফা ভাবে ওই আপনার ইয়াগুলা, আমাদের ওই আপনার চুক্তিগুলা ক্যান্সেল করতেছে। ওই যে আপনার মানে কলকাতা এয়ারপোর্ট হইয়া আমাদের যে সারা বিশ্বের বিভিন্ন 26টা না কয়টা দেশে যাইতো আমাদের মানে গার্মেন্টসটা, সেটা এখন আর যায় না। এখন বলে এটা নাকি মাসে নাকি $2000 আমাদের হয়, ক্ষতি হয়। তাহলে বছরে কত হয়? তারপরে দিল্লি, তারপরে হলো যে ওই যে আপনার ডিজেলের পাইপলাইনটা ওরা নিজেরা করে দিতে চাইছিল, মানে শেখ হাসিনা ওদেরকে বন্ধু হিসাবে করে দিতে চাইছিল। সেখানে তারা কি করলো? এখন এটা ইন্ডিয়া একতরফা ভাবে এটা করলো, আপনার কি বাতিল করে দিল। কাছে 1 মিনিটের আরেকটা, আমি 2-1 মিনিট, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত আপনার কাছে আরেকটা সংক্ষিপ্ত একটা উত্তর দেবেন। সেটা হলো, এই যে সরকার যখন পতন করবে, বা নির্বাচন হয়ে পতন ঘটুক বা নির্বাচন ছাড়াই, তথাকথিত এনজিও গ্রাম বা আদম ব্যাপারী সরকার বলেন, বা এনজিও গ্রাম সরকার বলেন, বা এনজিওদের দোকানদারি বলেন, এই সরকারের পতনের পর এতে কি পরিণতিটা হতে পারে আপনার কি মনে করেন? পরিণত না, এখন কিন্তু মানে আমাদের নেত্রী কিন্তু শেখ হাসিনা কিন্তু একটা কথা বলে দিচ্ছেন সবাইকে। ওই দিন ছাত্রদের উদ্দেশ্যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন যে এটা এখন যারা ওই সময় যারা মানে তরুণ যেসব ছেলেপেলেরা যারা আন্দোলন করছিল, তারা অনেকে ওনার সাথে কথা বলতেছে, অনেকে তারা ভুল বুঝতে পেরেছে। অনেক সাংস্কৃতিক কর্মীও তারা ভুল বোঝে। এখন মানে 15ই আগস্টে দেখছেন অনেকে বিবৃতিও দিল, তাদের ফেসবুকে স্ট্যাটাসও দিল। তো যাই হোক, এখন তো আসলে আমরা তো ইয়ের দিকে যাইয়া পারবো না। আমরা কি বলে না, এই প্রতিহিংসা দিলে তো আমাদের এখানে আমরা আবার কেউ সৃষ্টি করতে পারবো না। আমাদের একটা কনসেনসাস সৃষ্টি করতে হবে। তবে
ওই যে আমরা 71-এ যে ভুলটা করছি, বঙ্গবন্ধু যে ভুলটা করছে সেই ভুল আর হবে না। এখন যারা স্বাধীনতা বিরোধী বলতে আমরা যারা বুঝি, যারা দেশ বিরোধী বলি, ওদেরকে আর ওই যে নর্মাল কোর্টে আর বিচার করা যাবে না, ওদেরকে সামারি কোর্টে বিচার করে এই গোষ্ঠীটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের দেশে রাজনীতি আওয়ামী লীগ ছাড়া আর 10টা পার্টি করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওই কথা একটাই, রাষ্ট্রের 4 মূলনীতি, জাতির পিতা, জয় বাংলা। মুক্তিযুদ্ধকে যারা ধারণ করবে তারা বাংলাদেশের মানে রাজনীতি করতে পারবে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করবে না তারা বাংলাদেশের নাগরিক হতে পারবে না। এবং সেকেন্ড ওয়ার্ল্ড গেট ওয়ারের পরে কোরিয়া এবং ভিয়েতনাম এই সকল দেশে ও যারা মানে ওই সময় জাপানের পক্ষে ছিল, তাদের 3 জেনারেশনকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে ঘোষণা করছে। বাংলাদেশেও সেটা করতে হবে, না হলে উপায় নাই। কারণ আমরা ওই যে ক্ষমা করার কারণে এই নিজামী মুজাহিদ বাংলাদেশের মন্ত্রী হয়েছিল, শাহজিদ প্রধানমন্ত্রী হয়েছিল, জাদু মিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, মাওলানা মন্নান মন্ত্রী হয়েছিল। তো সুতরাং আমাদের এই ইতিহাসটাকে আমাদের মনে রাখতে হবে। যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে তাদেরকে ক্ষমা করা কোনো স্কোপ নাই, ওদেরকে এবারে বিচারের আওতায় আনতে হবে। আরেকটা ছোট্ট কথা বলি, এই যে আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, আমি এত আইনজীবী না, কিন্তু আমি জানি 1973 সালে আন্তর্জাতিক যে আপনার আদালতটা, ট্রাইব্যুনাল আদালতটা, সেই আদালতটা হয়েছিল 2টা দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন যে ওয়ার ক্রাইম হয়, ওয়ার ক্রাইমের বিচারটা হবে সেখানে। ওখানে আমাদের কার সাথে যুদ্ধ হয়েছিল? পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল। পাকিস্তানের সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদের অক্সিলিয়ারি ফোর্স কারা? রাজাকার এবং আলবদর মানে জামাত ইসলাম, এবং ওদের বিচার কিন্তু আমাদের এখানে হইল। তাহলে এখন যে তুমি শেখ হাসিনার বিচার করতেছো সেখানে, এটা কোন আইনের বলে? এখন কোর্ট কি আপনার ওই যে কোর্টের যে চেয়ারম্যান গোলাম মুর্তজা সাহেব, উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি থাকা অবস্থায় মীর কাসেম ওনার এলপিআর এ গেছেন, এলপিআর যাওয়ার পরে উনি মীর কাসেম আলীর জন্য সুপ্রিম কোর্টে আসছে, উনি নড়ার জন্য আসলে করে। তো আপনি তো এলপিআর আছেন, আপনি ইউআর কোনো সরকারি সুবিধা নিচ্ছেন, আপনি এটা পারবেন না। তো ওনাকে বানাইছে আপনার ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এখন এলো ট্রাইব্যুনালের বিচারপতি চেয়ারম্যান সব জামাত, ডিফেন্সের মানে হলো জামাত, তারপরে দিয়া আপনার আর কি মানে সরকার পক্ষের প্রসিকিউটর জামাত, মানে ওখানে সব জামাতময়। 19 ঘর পাড়া 20 ঘরই তারা বিচার করে কারা, এরকম একটা অবস্থায় আমরা আসছি যে বাংলাদেশে যারা উপদেষ্টা আছে, বাংলাদেশের জনগণ এদের পেটে পাড়াতে গুবাইর করে ফেলবে। এখন ধরেন তাকে পেল না, তিনি পালিয়ে গেলেন আমেরিকা বা ইউকে বা হোয়াটএভার ইট ইজ, যে কোনো, যেহেতু তার আবার ইনি আবার তো মোটামুটি বিয়ে করা তো মাশাআল্লাহ আগায় আছে, ঠিক আছে, ঘন ঘন বিয়ে করা তো আগে। যাই হোক, এটা তার ব্যক্তিগত এই ব্যাপার, তার চরিত্র নিয়ে আমরা কথা বলতে চাই না, তার সাথে কে কি করছে এগুলো আমরা বলতে চাই না। কিন্তু তিনি যে পালিয়ে গেল তো বলবেন ওই রজার রহমানের মতো বলবে, তিনি যেমন এখন বলে যে আমি খলিলুর রহমান, পাসপোর্ট রজার রহমান আলাদা। তো আসিফ নজরুল তো বলবে আমি তো ভাই ওইখানে শপথ নিছে আসিফ নজরুল, আমি তো মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, আমি কিছুই জানি না, এটাও তো বলে ফেলতে পারে। যাই হোক, এটা আমরা ধরে নিলাম। এই যে প্রতারণা, আপনি তো একটা দারুণ তথ্য দিলেন যে সে নাম এফিডেভিট করছে একদিন পরে, এটা তো সরাসরি ফৌজদারি অপরাধ, বদমাইশি। এখন যদি আমাদের মেইন ইয়েটা কালটা করে কোথায়? মাথায় নাকি? মাথাটা যদি নষ্ট থাকে, ব্রেন যদি নষ্ট থাকে, তা আমার পুরো শরীরে মানে আমার অচল। যেমন ওনাদের মাথাকে ডক্টর ইউনূস সাহেব, উনি নোবেল লরেট, আমরা তো মনে করছিলাম যাই হোক উনি আমেরিকার প্রেসিডেন্টের ফ্যামিলির সাথে উনি যুক্ত, উনি ওনার ঝোলাতে অনেকগুলো পুরস্কার, উনি নোবেল মানে পুরস্কার পেয়েছেন। সেদিন সারা বাংলাদেশের মানুষ, আমরাও সে খুশি হয়েছিলাম উনি নোবেল পেয়েছেন। আমরা ধারণা করছিলাম যে উনি আসলে অন্তত একটা কনসেনসাস ক্রিয়েট করবে, মানুষের মধ্যে ঐক্যবদ্ধ একটা সৃষ্টি করে মানে ওনার যে মানে মেধাটা আছে, ওনার যে পরিস্থিতি সারা বিশ্বে আছে, সেটা দিয়ে আমার দেশটাকে আগায় নিয়ে যাবে। উনি কি করলেন? ফ্রম দি ভেরি ডে হি টেক ওভার দি মানে চেয়ার, উনি সেই দিন থেকে নিজের কাজে লেগে গেলেন। এই যে আপনি চিন্তা করেন, এই ভদ্রলোক কিন্তু ফ্রড কিন্তু আজকে করে না। গ্রামীণ ব্যাংকের ওনার স্ট্যাটাসটা কি? হি ওয়াজ এ পেইড ম্যানেজিং ডিরেক্টর। উনি কি জানতেন না এইটা বাংলাদেশ ব্যাংকের রুলসে চলে? এই ব্যাংক বাংলাদেশের রুলস অনুযায়ী 60 ইয়ার্স এজের পরে এটা তাকে বাধ্যতামূলক রিটায়ার করতে হয়।
উনি সেটা দিয়া হিলারি দিয়ে ফোন করাইলো আমার প্রাইম মিনিস্টারকে, তারপরে উনি সুপ্রিম কোর্টে গেল, সেখানে হারলো। 10 বছর উনি অবৈধভাবে কাজ করলেন। কারণ ওনার এত ইন্টারেস্ট কি? ওনার ইন্টারেস্টের কারণটা হইলো এই গ্রামীণ ব্যাংকের সুনামকে উনি আপনার বিক্রি করে এই গ্রামীণ ব্যাংকে এরশাদ সাহেব দিচ্ছেন 100 কোটি টাকা, এরশাদ সাহেবের সময় নিচে 100 কোটি টাকা, শেখ হাসিনার আমলে নিচে 300 কোটি টাকা। এই 400 কোটি টাকা দিয়া গ্রামীণ ব্যাংকের পুঁজি তৈরি করা হইলো। পুঁজি তৈরি করে উনি সেখানে, এই যে আমরা অনেক সময় বলি না সুদি, এটার সাথে আমার একটু দ্বিমত আছে। দ্বিমতটা কোন জায়গায়? ব্যাংক বললেই আপনি সুদ হবে, ওনাকে আমরা সুদি বলি কেন? উনি 30%, 40%, 60% সুদ, মানে আপনার নিচে, মানে গরিবের রক্ত চুষছে। ওনাকে বলা হয়, মানে আপনার বহু মানে বিদেশি মিডিয়া ওনাকে বলা হয় ব্লাড সাগার অফ দি পুয়ার, গরিবের রক্ত চোষক, বুঝছেন নাকি? হ্যাঁ, 30 থেকে 40% সুদ নিছে উনি। আজকে মনে করেন যে আমি আপনাকে বলি, আমাদের দেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে, যারা শিল্প করে, তাদেরকে 12 থেকে 14% মানে আপনার সুদের ঋণ দেয়, সেটাও তারা কিন্তু ঠিক মতো তারা পেমেন্ট করতে পারে না, এত ইনকাম নাই। এখন গরিব মানুষ, তার উপরে আপনি 30%, 40% আপনি মানে সুদ চাইলেন। তো ওনার পলিসি কি আমি আপনাকে বলি, পলিসিটা জর্জ সরস আপনার, তারপরে হিলারি ক্লিন্টন ওনাকে এত ভালোবাসে কেন? ওখানে তো ওই যে আপনারা তো যারা ঋণ নেয়, তারা তো মোটামুটি ঋণ পায়, তারা তো মোটামুটি সমাজে একটু তাদের অবস্থাটা মানে আছে, তাদের সচ্ছল পরিবার। কিন্তু যারা ওই যে বস্তিতে থাকে, ওই ব্ল্যাক গুলা, ওগুলা ঠকাইতে হইব কিভাবে? ওখানে একটা পলিসি সুন্দর আছে। আপনি $100 ঋণ দিলেন, আপনি বললেন তুমি বছরে শোধ করবা, প্রত্যেক সপ্তাহে তুমি $3 করে দিবা। ওরা মনে করলো তো আমি $100, $3 তো আমার খুব বেশি না, আমি দিয়ে দিই। তো মাস শেষে কি হইলো, বছর শেষে কি হইলো? 52 ইন্টু 3 কত হইলো? 156। তার মানে $100 দিয়ে $156 নিয়ে গেলেন। তো জর্জ সরস তো মনে করলো পৃথিবীতে এর চেয়ে ভালো পলিসি আমাকে আর কে দিবে? হ্যাঁ, আমি তো এতদিন তো ওদের ওখানে তো আর বড় ইয়াদের আর কি, ওই যে আপনার ওইটা তো এখন মানে ব্যাংকিং সিস্টেমটা তো একটা সিস্টেমে চলে আসছে, ওখান থেকে তার ফ্রড করার কোনো সুবিধা নাই। এখন এইটা হলো ফ্রড করার সুবিধা, এইটা হইলো মানে আপনার রক্ত শোষার একটা ইজি। এখন মানে এটা দক্ষিণ আমেরিকাতে নাকি এটা খুবই প্রচলিত, এখন এই পেরু টেরু এসব জায়গাতে ওনার মেক্সিকোতে। যে আপনার কাছে কিছু প্রশ্ন আছে দর্শকের, আমি সেই প্রশ্ন আপনার সাথে বলেছেন। তবে ডক্টর ইউনূস আরো কয়েক দেশে গিয়েছেন, আপনার উন্নত বিশ্বে তার এই তত্ত্ব প্রয়োগ করে তারা ফেল করেছে, তাদের গাট্টি বুস্কাপ বেঁধে চলে আসতে হয়েছে। কারণ উন্নত বিশ্বের মানুষ এইটাকে গ্রহণ ফাইনালি করে নাই, কারণ তারা যখন দেখেছে যে এত সুদ দিতে বুঝতে পেরেছে, তার গাট্টি বুস্কাপ পাচ্ছে।